বয়স হয়ে গিয়েছে বলে যে গান ছেড়ে দিতে হবে এমন ভাবার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে বয়স্করা সহজ অনুশীলনের মাধ্যমে তাদের বয়সগত যে সমস্যাগুলো আসে গান গাইতে গিয়ে সেই সমস্যাগুলো থেকে তারা কাটিয়ে উঠতে পারবে। আর সেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেই বিষয়েও ধাপে ধাপে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। যারা বয়স্ক মানুষ, আমি বলবো যেমন 40+ তারপরেও যদি আপনি হঠাৎ করে গান শেখা শুরু করছেন তাহলেও কিন্তু এই প্রবলেমগুলো আপনার সাথেও হতে পারে। যদি এই ধরনের সমস্যায় আপনারা পড়ছেন বা এই ধরনের কোনো সমস্যা আপনার গলায় দেখা যাচ্ছে বা আপনি ফেস করছেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য দেখুন। আর সমস্যাগুলোও আমাদের জানা দরকার, সাধারণত কী ধরনের সমস্যা আমাদের গলায় হতে পারে, আর সেই সমস্যার সাথে সাথে পয়েন্ট ওয়াইজ তার সমাধানও আজ আমি ডিসকাস করব। তাই আজকের পর্বটা আপনারা মিস করবেন না। আর আজকের পর্বটাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সমাধানগুলো নিয়েও বলবো। আর এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে কিছু এমন অনুশীলন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যেগুলো আপনাদেরকে নিয়মিত রেওয়াজ করতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন শুরু করব আজকের ভিডিওটা এখান থেকে। সহজ অনুশীলনের মাধ্যমে গলার সমস্যা কাটিয়ে উঠবেন আর আবার আগের মতো সুন্দরভাবে গান গাইতে পারবেন, সেই নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ সেই বিষয়ে ফোকাস করা হচ্ছে। স্টেপ 1, আজকে 8টি স্টেপ নিয়ে কথা বলবো। আর এক একটা স্টেপে কী ধরনের সমস্যা আসে সেই সমস্যার কথা বলবো, আর তারপরে সেই সমস্যার সমাধানও ডিসকাস করব। তাহলে স্টেপ 1, শ্বাস নিয়ন্ত্রণ অনুশীলন। প্রথম ধাপ, সঠিকভাবে শ্বাস নেওয়া। তাহলে এই সঠিকভাবে শ্বাস নেওয়া বলতে আমরা কী বুঝি, কিভাবে আমরা নেব? সঠিকভাবে শ্বাস নেওয়া মানে নাক দিয়ে আমরা ধীরে ধীরে শ্বাস নেব আর মুখ দিয়ে ধীরে ধীরে ওই শ্বাসটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটা নিতে হবে আর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দিতে হবে। প্রত্যেক দিন যদি আপনি 5 মিনিট করে এই এক্সারসাইজটা করেন তাহলে কিন্তু আপনার ফুসফুসের ক্ষমতা অনেক বেড়ে যাবে। এখানে কিন্তু রেওয়াজ গান গাইবার কথা আমি বললাম না, খালি একটা এক্সারসাইজ যে আস্তে আস্তে আপনি নাক দিয়ে শ্বাসটা নেবেন আর ঠিক ওইভাবেই যেভাবে ধীরে ধীরে শ্বাসটাকে আপনি নিয়েছেন ঠিক ওইভাবে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিতে হবে। এই প্রক্রিয়াটা রোজ 5 মিনিট করে করবেন, তাহলে আপনার ফুসফুসের ক্ষমতা অনেক বেড়ে যাবে। এবারে আলোচনা করব স্টেপ 2, গলা গরম করার ভোকাল ওয়ার্ম আপ, যেটাকে আমরা বলে থাকি। গলার ওয়ার্ম আপ এটা কিন্তু ভীষণ জরুরি। যারা গান বা যারা গান শিখতে ইচ্ছুক ওনারাও গান শুরু করবার আগে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো জেনে নিন যে কি কি জিনিসে আপনাকে অবগত থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে হামিং, যে মা মায়ের একটা সাউন্ড আছে মা, বা লা কিংবা আ, যে কোনো ধরনের হামিং কিংবা লা কিংবা আ, এই ধরনের হালকা আওয়াজের মাধ্যমে আপনি 10 থেকে 15 মিনিট নিয়মিত এই অনুশীলনটা অভ্যাস করুন। এতে কি উপকার হবে? এতে আপনার গলা আস্তে আস্তে আপনার গলা খুলে যাবে এবং আপনার গলার মধ্যে যে একটা কম্পন তৈরি হয় বা আমরা অনেক সময় গাইতে গাইতে একটা ভাইব্রেশন অনুভব করি, সেই কম্পনটা আস্তে আস্তে আপনার কম হয়ে যাবে। তাহলে এই অনুশীলনটা নিয়মিত রূপে যদি আপনি প্র্যাকটিস করেন 10 থেকে 15 মিনিট, তাহলে দেখবেন আপনার গলার মধ্যে খোলা আওয়াজ তৈরি হবে এবং এই কম্পনের পরিমাণটা অনেকটাই আপনার কম হয়ে যাবে। চলে আসবো স্টেপ 3, গলা আর্দ্র রাখা। তার মানে গলার মধ্যে সবসময় নরম রাখতে হবে, সফটনেস রাখতে হবে। সেটা কিভাবে? তার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে।
এমন নয় যে দিনের মধ্যে ঢকঢক করে 4-5 গ্লাস কিছুক্ষণ ছাড়া ছাড়া খেয়ে নিলাম, না, নিয়মিতভাবে যারা সিঙ্গার বা যারা গান গান তাদের মোটামুটি হাফ অ্যান আওয়ার বা 20 মিনিটস ছাড়া ছাড়া কিন্তু সিপ অফ ওয়াটার আপনাকে কিন্তু নিতে থাকতে হবে। আর যখন আপনি রেওয়াজ করবেন তখন অবশ্যই যে ওয়ার্ম ওয়াটার সঙ্গে রাখবেন, মাঝে মাঝে সিপ অফ ওয়াটার নিতে থাকবেন রেওয়াজের মাঝখানে, কারণ বয়সের সাথে সাথে আমাদের গলা কিন্তু অনেক শুষ্ক হয়ে যায়। তার কারণে আমাদের গলাকে নরম রাখবার জন্য কিন্তু জলটাই হলো একমাত্র মেডিসিন। তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করতে হবে, আর একসাথে নয়, মাঝে মাঝে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু একটু করে সিপ অফ ওয়াটার আপনাকে নিতে থাকতে হবে। তাহলে আপনার গলার মধ্যে আর্দ্রতা থাকবে, শুষ্ক হওয়ার সুযোগ পাবে না। মাঝে মাঝে ভাপ নিতে পারেন, তাহলে আপনার গলার আরও উপকারিতা হবে, আরও ভালো হবে। যখন ভেতরটা আমাদের সবসময় যদি নরম থাকে, সেই ক্ষেত্রে যখন আমরা গান গাই সেই গানের কোয়ালিটি বা সাউন্ড কিন্তু অনেক সুন্দরভাবে বেরোয়। চলে আসবো নেক্সট পয়েন্ট 4, শারীরিক ভঙ্গি ঠিক রাখা। এটা আমি সবসময় আমার অনেক ভিডিওতেই আলোচনা করি যে যখন আপনি গান গাইতে বসবেন, এই যে বসবার পশ্চার, এটা কিন্তু পারফেক্ট থাকা দরকার। মেরুদণ্ড সোজা, আপনার মাথা সোজা থাকা দরকার। এই কাঁধটাকে কিন্তু আপনাকে ঢিলা রাখতে হবে। কমফোর্টেবলি আপনাকে বসতে হবে, বসার পজিশনটা, কিন্তু বসাটা যেন আপনার বডিটা যেন ঝুঁকে না যায়, বেন্ড না হয়ে যায়, বা গলাটা মাথাটা একদিকে টিল্ট হয়ে গেল, এই ধরনের যেন না হয়। তাহলে পশ্চারের যে বসবার ভঙ্গিমা, সেইটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর বসবার পশ্চারটাকে কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। এই পশ্চারটা ঠিক থাকলে আপনার কি উপকারিতা হবে? আপনার কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে অনেকটাই ইজি হয়ে যায়। যখন আমাদের বডি সোজা থাকে, আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসটা ঠিকভাবে চলতে থাকে, কোনো অসুবিধা হয় না, কোথাও কিন্তু বাধা পায় না। যখন বডিটা বেন্ড হয়ে যায় বা গলাটা একদিকে হয়ে যায়, তখন কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করি। তাই সব সময় গান গাইবার পজিশানকে ঠিক রাখবেন, আর এই পশ্চারটাকে কিন্তু আপনাদেরকে ঠিক রেখে রেওয়াজটা করতে হবে, এটা মাথায় যেন থাকে। আপনি যদি ভুল পশ্চারে বসে রেওয়াজ করেন, সেই রেওয়াজে কিন্তু আপনার গলার মধ্যেও এফেক্ট আসবে, কারণ শ্বাস প্রশ্বাস আপনার সঠিকভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, সঠিকভাবে হাওয়াটা কিন্তু বেরোতেও পারবে না। চলে যাব স্টেপ নাম্বার 5, ধাপে ধাপে স্বরের বিস্তার। এই ধাপে ধাপে স্বরের বিস্তার বলতে আমরা কি বুঝি? যখন আমরা রেওয়াজ করতে বসি, অনেক সময় অনেকেই কিন্তু যে সা রে গা মা পা ধা নি সা একদম হায়ার অক্টেভে সা পর্যন্ত পৌঁছে যান, সা থেকে শুরু করে একদম ওখানে পৌঁছে যান। এইভাবে রেওয়াজ না করে আস্তে আস্তে আপনাকে স্বরের রেঞ্জটাকে বাড়াতে হবে। প্রথমে সা থেকে মা, তারপরে সা থেকে পা, তারপরে সা থেকে ধা, তারপরে সা থেকে সা। এইভাবে যখন শুরু করবেন তখন সোজা সুরে শুরু করুন, আর খুব ওপরেও না, আবার খুব নিচেও নয়, মাঝামাঝি রেঞ্জে ভয়েসটাকে রেখে সেই সুরে অনুশীলন করুন। মানে সা থেকে পা পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে আপনি কোনো স্বরকে গান খুব উঁচুতে না গিয়ে কিংবা খুব নিচুতে না গিয়ে এই মাঝামাঝি রেঞ্জের মধ্যে সুরটাকে রেখে আপনাকে অনুশীলন করতে হবে। আর তারপরে কিছুক্ষণ 5 মিনিট রেওয়াজ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনার স্বরটাকে উঁচুর দিকে নিয়ে যেতে পারেন। তো এইভাবে যদি আপনি আপনার রেওয়াজ অনুশীলন করেন, এতে আপনি দেখবেন যে আপনার গলায় ধীরে ধীরে মাংসপেশিগুলো মজবুত হতে শুরু হচ্ছে। আমাদের গলার মাংসপেশি যখন মজবুত হয়ে যাবে, তখন দেখবেন আপনি গান গাইবার আপনার ক্ষমতা অনেক বেড়ে যাবে, আর অনেকটা স্ট্রেংথ আপনার একদম মজবুত হয়ে যাবে। যে কোনো খানিক লম্বা রেওয়াজ করলে কিন্তু আপনি চট করে টায়ার্ড হয়ে যাবেন না, বা আপনার গলায় পেন হবে, এরকম জিনিসগুলো কিন্তু হবে না। তা আমরা অধিকাংশ বিগিনার লেভেলে কিন্তু এই ভুলটা করে ফেলি যে রেওয়াজ করতে বসেই চট করে হাই নোটে লাগিয়ে ফেলি, মানে সা রে গা মা পা ধা নি সা চলে গেলাম যে কোনো এই রেঞ্জের অলংকারে। তো এই প্রসেসে যদি ধীরে ধীরে আপনি রেঞ্জটাকে বাড়ান, তাহলে আপনার গলার মধ্যে কিন্তু এই পেশিগুলো আস্তে আস্তে মজবুত হতে থাকবে, কোথাও গিয়ে চট করে ধাক্কা পাবে না। আর
হঠাৎ করে যখন গলার মধ্যে আমরা এরকম একদম সাইলেন্ট মোড থেকে যদি হঠাৎ করে যখন আওয়াজ আমরা রেওয়াজ করি না, তখন আমাদের গলা শুয়ে থাকে। সেই জাস্ট আপনি রেওয়াজ করতে বসেই যদি চট করে একদম হাই নোটে চলে যান, সেখানে আমাদের গলার কর্ডের মধ্যে মাংসপেশিতে কিন্তু জোরে জোরে একটা ধাক্কা লাগে। তাতে আমাদের গলার কর্ড ভালো হওয়ার জায়গায় অনেক সময় ড্যামেজ হয়ে যায়, মানে আওয়াজটা আরও খারাপ হয়ে যায়। তাই এই অনুশীলনগুলোকে ফলো করুন। এইভাবে যখন আপনি আস্তে আস্তে স্বরটাকে ওপরের হাই রেঞ্জে নিয়ে যাবেন, এতে আপনার গলার মাংসপেশি যেমন মজবুত হবে, তেমন আপনার গলার রেঞ্জটাও কিন্তু খুব পাকাপাকিভাবে একদম তৈরি হয়ে যাবে, যে সেখানে কিন্তু কোনো ফাঁক থাকবে না। তাহলে এইভাবে অনুশীলনটা ফলো করুন। যখনই রেওয়াজ করবেন মাথায় রাখবেন যে চট করে একদম হাই নোটে যাব না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের সুর বা স্বরের ভয়েসটাকে বাড়াতে থাকব। চলে যাব স্টেপ নাম্বার 6, সুর ও শ্রবণ অনুশীলন। তার মানে যে আমরা যখন গান গাই, তার মানে সেটা ভোকাল ট্রেনিং, এই যে সুরের রেওয়াজ, এর সাথে সাথে শ্রবণ অনুশীলন মানে আমাদের ইয়ার ট্রেনিংটাও কিন্তু খুব দরকার। যে ভোকাল ট্রেনিংয়ের সাথে সাথে ইয়ার ট্রেনিংয়ের সামঞ্জস্য বানাতে হবে। এই সামঞ্জস্য যদি না তৈরি হয়, তাহলে কিন্তু আপনি একজন ভালো সিঙ্গার হতে পারবেন না, আর আপনি কিন্তু ওই সুন্দরভাবে গান যেমনভাবে আপনি চাইছেন ঠিক তেমনভাবে কিন্তু গান আপনি প্রস্তুত করতে পারবেন না। এর জন্য আমাদের কি অনুশীলন করতে হবে, কি অভ্যাস করা দরকার? এর জন্য আমাদেরকে তানপুরা বা হারমোনিয়ামের সাথে কিন্তু আপনাকে রেওয়াজ করতে হবে। উইথাউট ইনস্ট্রুমেন্ট আপনি এমনি রেওয়াজ করবেন না। অনেক সময় অনেকে আছেন যে বুক খুলে দেখে এমনি খালি গলায় গান খালি গলায় রেওয়াজ করেন না। আপনাকে রেওয়াজ করবার জন্য কোনো না কোনো একটা সাধনের সাহায্য নিতে হবে। সেটা তানপুরা হতে পারে কিংবা হারমোনিয়াম হতে পারে, যেটাই হোক, কোনো না কোনো একটা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড আপনার কানে যাওয়া দরকার। তবেই আপনার কান আর গলার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে। সঠিক সুরে গাইবার জন্য বা সঠিক সুর তৈরি করবার জন্য কান আর গলার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য তৈরি করতে হবে। কানে শোনা ও গাওয়ার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি সুরে গাইতে পারবেন আর পারফেক্ট গাইতে পারবেন। স্টেপ 7, আত্মবিশ্বাস বাড়ানো। আপনার মধ্যে আস্তে আস্তে সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। যদি সেলফ কনফিডেন্স না বাড়াতে পারেন, তাহলে কিন্তু গান গাইবার দক্ষতা, গলা ভালো হলেও, আপনি ভালো গাইতে পারলেও কিন্তু সেই প্রস্তুত করবার দক্ষতা কমই থেকে যাবে। তাই কিভাবে শুরু করবেন? কোনো ঘরোয়া ফাংশন হলে সেখানে প্রেজেন্ট করুন, কোনো ফ্রেন্ড সার্কেলে গ্যাদারিং হচ্ছে সেখানে আপনি গাইবার চেষ্টা করুন। ছোটোখাটো ভুল ত্রুটি হলেও কিন্তু আপনার ধীরে ধীরে কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। তখন আপনি দেখবেন যে একটু যে কোনো, আমি বলছি না একদম পারফর্মার হিসাবে পারফর্ম করতে চলে যাবেন, বাট একটু বড় স্টেজে, একটু বেশি গ্যাদারিংয়ে আপনি যে কোনো আপনার মনের পছন্দের গান আপনি প্রেজেন্ট করতে পারবেন। তাহলে গান গাওয়া বা শোনা দুটোই কিন্তু ভালো লাগার বিষয়। যদি আপনি গান শিখছেন আর কোথাও গান গাইবার সুযোগ পাচ্ছেন, বা এমন গান শেখেন অথচ গান গাইতে পারেন, কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও আপনি সেখানে প্রস্তুত করতে দ্বিধাবোধ করেন, কারণ আপনার মধ্যে কনফিডেন্স লেভেল ডেভেলপ না হওয়াতে। তো এই কনফিডেন্স লেভেলটা কিন্তু ঘর থেকেই আপনাকে শুরু করতে হবে। তার মানে আপনার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে কখনো কখনো গান হাসি ঠাট্টা আড্ডার মাধ্যমেও কিন্তু গান গাওয়া শুরু করে ফেলুন। কিছু ভুল ত্রুটি হলেও ঘাবড়াবার নেই, ভুল প্রত্যেক মানুষেরই হয়, আর এই ভুল থেকেই আমরা নিজেদের সংশোধন করবার অনেক সুযোগ পাই, আর সেখানেই কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, পরিবারের সামনে গান গাইতে হবে, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি একজন ভালো পারফর্মার হতে পারবেন। আর যে কোনো স্টেজে গান গাইতে আপনার কিন্তু এতটুকু দ্বিধা সংকোচ হবে না, বা কোনো কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। স্টেপ 8, যেটা আগেও আমি বলেছি, যে যখনই আপনারা গান শেখা শুরু করবেন, নিজে থেকে শুরু করবেন না, বা কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করে
বা কারুর কথা শুনে এইভাবে গান গান এই স্কেল ফলো করে তো আমিও তাই করি, বা এই অলংকার প্র্যাকটিস করে তো আমিও তাই প্র্যাকটিস করি, সেটা না করে একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্য নিন। শুরুতে যখন আপনি কোনো একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্যে যাবেন, তিনি আপনাকে প্রপার গাইড করতে পারবেন। স্টেপ 8 বলবো যে একজন অভিজ্ঞ শিক্ষকের সাহায্য নিন। যদি আপনার ক্ষমতা থাকে একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে তালিম নেবার বা শিখবার, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকেই আপনার তালিম নেওয়াটা শুরু করুন, নিজে না শুরু করে বা কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করে। কারণ বয়স অনুযায়ী কণ্ঠের সঠিক অনুশীলন একজন অভিজ্ঞ গুরুই আপনাকে দিতে পারেন। তাই যখনই আপনি গান শিখবেন ভাববেন, তার আগে অবশ্যই এই বিষয়গুলো জানুন যে কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর কিভাবে তার থেকে আপনি সমাধান পাবেন, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর একজন অভিজ্ঞ গুরুর কাছ থেকেই আপনি শেখা শুরু করুন, জার্নিটা শুরু করুন, তাতে আপনার ভুল ভ্রান্তিগুলো কম হবে। আর একজন সঠিক গুরুই আপনাকে কিন্তু মার্গদর্শন করাতে পারবেন যে কিভাবে আপনি এই গান শেখার বা সঙ্গীত শেখবার যে জার্নি শুরু করছেন তাতে সঠিকভাবে চলা শিখবেন। আজকের আলোচনাগুলো এই 8টা স্টেপে আমি আপনাদের সামনে রাখলাম, কি কি প্রবলেম আসে আর তার থেকে আমরা কিভাবে সমাধান পাবো। এই ধাপগুলো নিয়মিতভাবে যদি আপনি অনুশীলন করেন, তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে আবার আত্মবিশ্বাসের সাথে কিন্তু গান গাইতে পারবেন। বয়স কোনো বাধা নয়, তাই বয়স হয়ে গিয়েছে বলে গান শিখবো কিনা, পারবো কিনা এই ধরনের প্রশ্ন না করে একজন সঠিক গুরুর সান্নিধ্যে যান বা ভিডিওটা দেখুন, বুঝুন যে আপনার মধ্যে এই কনফিডেন্টটা আছে কিনা যে হ্যাঁ আমি এই অনুশীলনগুলো ফলো করতে পারবো। এই বিশ্বাসটা আপনার মধ্যে রাখতে হবে, আপনার মধ্যে পেশেন্স রাখতে হবে। যদি ধৈর্য না থাকে কোনো কিছু শিখবার জানবার, তাহলে কিন্তু আপনি বেশি দূর চলতে পারবেন না। অধৈর্য হলে হবে না। সকলের প্র্যাকটিস করবার ক্ষমতা আলাদা আলাদা থাকে। গুরু কিন্তু সবসময় তার স্টুডেন্টকে সঠিক রাস্তা দেখান, কিন্তু সমস্ত স্টুডেন্টের ক্যাপাবিলিটি এক থাকে না। তারা কেউ 6 মাসে অনেক ডেভেলপমেন্ট করতে পারে, কেউ 1 বছরেও গিয়ে করে, অনেকে আছেন আবার 3 মাসেও অনেক ডেভেলপমেন্ট করে ফেলেন। সঠিক শিক্ষকের কাছে যদি আপনি শেখেন, তাহলে আপনি সঠিক পদ্ধতিতে নিজের সঠিক মার্গদর্শনটা উনি আপনাকে করাতে পারবেন। কারণ বয়সের সাথে সাথে অনেক ধরনের প্রবলেম হয়, বয়সের সাথে সাথে অনেক ধরনের অনুশীলন প্র্যাকটিস করতে হয়। আর সেটা কিন্তু এমন নয় যে বিগিনিংয়ে আপনি করলেন, নিরন্তর প্রসেস। 1 মাস, 2 মাস, 3 মাস, অলওয়েজ কিছু না কিছু অ্যাডভান্স লেসন আপনাকে লার্ন করতে হয়, তাতে আপনার গলা মেনটেন থাকে। কারণ সব কিছু একটা মেনটেনেন্সের দরকার হয়, আর সেটা আপনি একজন সঠিক গুরুর থেকেই পাবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সঙ্গীতকে বয়সের গণ্ডি ছাড়িয়ে এগিয়ে নিয়ে যাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।